আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের দ্বিতীয় অধ্যায়, ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এই অধ্যায়ে আমরা আজকে যেহেতু প্রথম শুরু করলাম, আমরা এই অধ্যায়ে আলোচনা করব সবার প্রথমে টাইপ 1 নিয়ে। আমাদের টাইপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ। খেয়াল করে দেখো, আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে আমরা মনে করি যে উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগ দুইটা মনে হয় একই রকম জিনিস বা একই জিনিস, তাই না? বাট দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা যখন কোনো একটা কাজ করব বলে ঠিক করি বা কোনো একটা কাজের কর্মপ্রচেষ্টা, ওই জিনিসটাকে আমরা আসলে উদ্যোগ বলি। এবং একটা উদ্যোগকে ব্যবসায়ী উদ্যোগ হইতে হইলে ওই উদ্যোগের একটা মূল প্রিন্সিপাল থাকতে হবে হচ্ছে মুনাফা অর্জন করা। ওই উদ্যোগের মধ্যে একটা ঝুঁকি থাকতে হবে, অর্থাৎ মুনাফা লাভের আশায় ঝুঁকি আছে জেনেও আমরা যখন কোনো একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করব বা কোনো একটা কিছু করতে চাইব, সেই জিনিসটাকে আমরা আসলে ব্যবসায় উদ্যোগ বলি। তাহলে এই যে উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগের মধ্যে একটা পার্থক্য আছে এবং এই দুটার ধারণা যে ভিন্ন ভিন্ন, এই বিষয়টা নিয়ে আসলে আমরা আমাদের টাইপ 1টাকে সাজিয়েছি এবং আমরা টাইপ 1-এ 1 থেকে 21 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা একদম সবার প্রথমে চলে যাই প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে কি বলে। দেখো, আমি কোনো একটা কাজ করতে চাই, সেটাকে আমরা কি বলি? উদ্যোগ বলি, তাই না? এই কোনো একটা কাজ করতে চাই, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে উদ্যোগ। এবং উদ্যোগের ইংরেজি হচ্ছে এন্টারপ্রেনারশিপ, বা অনেকে এটাকে অন্টারপ্রেনারশিপও বলে। এখন তুমি যেটা উচ্চারণ করতে তোমার সুবিধা হয় তুমি করে নিও এটা। আচ্ছা, এরপরে দেখো বলা আছে নিচের কোনটি ব্যবসায়ী উদ্যোগ। আমি কি বলেছি? ব্যবসায়ী উদ্যোগ হচ্ছে এমন এক ধরনের উদ্যোগ যেই উদ্যোগের মধ্যে আমার ঝুঁকি থাকবে, যেই উদ্যোগের মাধ্যমে আমার মুনাফা অর্জনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে, তাই না? তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার করা এটা একটা উদ্যোগ, প্রতিষ্ঠানের সুপেয় পানির ব্যবস্থা করা এটাও একটা উদ্যোগ, বিদ্যালয় এলাকায় স্টেশনারি দোকান স্থাপন, তাই না? এই স্টেশনারি দোকান বলতে কি? লাইব্রেরি দেওয়া, তাই না? এই যে স্টেশনারি দোকান দিবে, এই জায়গায় যে তিনি খাতা কলম বই পেন্সিল এই জিনিসগুলো বিক্রি করবেন, এটা কিন্তু তার একটা ব্যবসায়িক উদ্দেশ্য। এগুলো বিক্রি করে তিনি মুনাফা অর্জন করবেন, কখনো তার বিক্রয় হবে না, তিনি ক্ষতির সম্মুখীন হবে এবং এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু তার ব্যবসার আবার ঝুঁকিরও উৎপত্তি হচ্ছে। তার মানে দেখো, অন্য বাকি যত সিদ্ধান্তগুলো রয়েছে এগুলো তার জন্য শুধুই মাত্র একটা উদ্যোগ, কিন্তু এই গ নাম্বার অপশন বিদ্যালয় এলাকায় স্টেশনারি দোকান স্থাপন করা, এটার মাধ্যমে সে কিন্তু কি করতে চাচ্ছে? মুনাফা অর্জন করতে চাচ্ছে। এটার মাধ্যমে কিন্তু তার কি থেকে যায়? একটা ঝুঁকির পরিমাণ থেকে যায়, তাই না? আচ্ছা, আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 3 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 3 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে কি বলে। লাভের আশায় আমরা ঝুঁকি নিয়ে যখন শ্রম ও অর্থ বিনিয়োগ করি, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যবসায় উদ্যোগ। এই সেটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ব্যবসায় উদ্যোগ, তাই না? আচ্ছা, এরপর চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নে। বলা আছে কৃষি শিক্ষক রতন তার শিক্ষার্থীদের নিয়ে বাগান করার সিদ্ধান্ত নিলেন। নির্দিষ্ট দিনে কাজটি শেষ করলেও রতন স্যারের কাজটিকে কি বলে? এই সে কি বলছে ভাইয়া? সে তার শিক্ষার্থীদেরকে নিয়ে বাগান পরিষ্কার করেছে এবং সে যে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল যে এই সময়ের মধ্যে আমার কাজটুকু আমি শেষ করব, আল্লাহ তাআলার রহমতে তারা ওই সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারছেন। অ্যান্ড এই যে সে নির্দিষ্ট সময়ে কাজ করতে পারলো, কাজ শেষ করতে পারলো, সে একটা উদ্দেশ্য বাস্তবায়িত করলো, এই জিনিসটা আসলে কি? দেখো, এই জিনিসটা শুধুমাত্র একটা উদ্যোগ। এখন তুমি বলতে পারো কেন? এটা ব্যবসায় উদ্যোগ তো হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। তার মানে, তার কারণ আমি একটা বাগান পরিষ্কার করে ওইখান থেকে আমি মুনাফা অর্জন করেছি, এরকম কোনো কিছু উদ্দীপকেও বলা নাই, বাস্তবিক অর্থেও এরকম কোনো সম্ভাবনা নাই। এবং যেখানে মুনাফার অর্জনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নাই, সেখানে কিন্তু ঝুঁকিরও কোনো সম্পর্ক নাই, তাই না? তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ঘ।
চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 5 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায় সংগঠন পরিচালনার প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে? ব্যবসায় সংগঠন পরিচালনার ভাইয়া ব্যবসায় সংগঠন পরিচালনার প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে? ঝুঁকি গ্রহণ করেন যিনি উদ্যোক্তা থাকেন তিনি, যিনি আমাদের ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনি কি করেন? এই ধরনের ঝুঁকিগুলো গ্রহণ করে থাকেন, তাই না? আচ্ছা, এরপর বলেছে সাধারণ অর্থে যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে কি বলে? সাধারণ অর্থে আমি কোনো কিছু করতে চাই, আমার কোনো একটা ইচ্ছা, আমি একটা কাজ করব বলে ঠিক করলাম, এই যে আমার কর্ম প্রচেষ্টাটা এইটাকেই কিন্তু আমরা কি বলছি? এটাকে আমরা উদ্যোগ বলছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কথা চিন্তা করে যিনি কাজ করেন এবং প্রতিষ্ঠান গড়ে তোলেন তাকে কি বলা হয়? এই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অর্থাৎ আমি আমার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেললাম, ব্যবস্থা করে অন্যের কথা চিন্তা করে অন্যের জন্য কর্মসংস্থান গড়ে তুললাম, এইরকম যদি কেউ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে একজন উদ্যোক্তা, তাই না? আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নিচের কোনটি আমাদের ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত? দেখো, ব্যবসায় উদ্যোগের মাধ্যমে আমরা নতুন সম্পদ সৃষ্টির চেষ্টা করি, ব্যবসায় উদ্যোগের মাধ্যমে আমরা নিজের ও অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করি, তাই না? ঝুঁকিমুক্ত ব্যবসায় পরিচালনা, দেখো কোনো একটা ব্যবসায় ওইটার যদি মুনাফা অর্জনের ইচ্ছা থাকে ওইটা আসলে কখনোই ঝুঁকি মুক্ত করা সম্ভব না, ওইখানে অবশ্যই কি থাকবে? আমার ঝুঁকি থাকবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, 1 ও 2 হলে উত্তর হচ্ছে ক নাম্বারটা, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার হচ্ছে 9 নম্বর প্রশ্নে আমরা দেখি কি বলা আছে। বলা আছে ব্যবসায় উদ্যোগের একটি ফলাফল হলো, এই ব্যবসায় উদ্যোগের একটি ফলাফল কি? ব্যবসায় উদ্যোগের একটি ফলাফল এর মাধ্যমে একটা পণ্য তৈরি হয়, এর মাধ্যমে একটা সেবা তৈরি হয়, এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 2 3, 1 2 3 মানে কি? ঘ নাম্বারটা আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমরা 10 ও 11 নম্বর প্রশ্ন। 10 ও 11 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে মিস্টার রিপন একজন সহৃদয়বান ব্যক্তি, গ্রামের গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য তিনি তার গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। আচ্ছা, 10 নম্বর প্রশ্নে বলা আছে মিস্টার রিপনের হাসপাতাল প্রতিষ্ঠার কাজটি কোন ধরনের? এই হাসপাতাল প্রতিষ্ঠার কাজটি এটা একটা উদ্যোগ, এটা একটা উদ্যোগ। যদিও আমাদের দেশে হাসপাতাল তৈরি করার মাধ্যমে আসলে মানুষজন মুনাফা অর্জনের চেষ্টা করেন, কিন্তু আমাদের এই উদ্দীপকে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন গ্রামের গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য তার গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। যেহেতু সে বিনামূল্যেই মানুষকে সেবা প্রদান করবেন, তার মানে বোঝা যাচ্ছে এইখান থেকে তার মুনাফা অর্জনের কোনো ইচ্ছা নাই, এবং যেই কাজের মাধ্যমে আমার মুনাফা অর্জনের কোনো ইচ্ছা থাকে না সেটাকে আসলে আমরা ব্যবসায়ী উদ্যোগ বলতে পারি না। সেটা একটা উদ্যোগ হতে পারে, সেটা একটা মহৎ উদ্যোগ হতে পারে, কিন্তু সেটা আসলে কখনোই ব্যবসায়ী উদ্যোগ না। এরপর আমরা আসবো 11 নম্বর প্রশ্নে। বলা আছে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য আসলে কোনটা না। দেখো, ব্যবসায় উদ্যোগ পরনির্ভরশীলতা দূরীকরণ, ব্যবসায় উদ্যোগ আসলে পরনির্ভরশীলতা দূরীকরণ করে না। হ্যাঁ, আমি যখন একজন সফল ব্যবসায়ী হয়ে যাব তখন হয়তো বা আমার পরনির্ভরশীলতা দূর হয়ে যেতে পারে, বাট এটা আসলে আমাদের ব্যবসায় উদ্যোগের কোনো বৈশিষ্ট্য না। সবার কিন্তু আসলে পরনির্ভরশীলতা দূর হয় না। এরকম অনেক ধরনের ব্যক্তি আছে যারা অনেক সফল হওয়ার পরেও কারো না কারোর উপর নির্ভরশীল থাকেন। আচ্ছা, এরপরে দেখো ম্যাটসুশিতা কোন দেশের কোম্পানি? এটা হচ্ছে কি আমরা সবাই জানি এটা একটা জাপানি কোম্পানি, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 13 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি উদ্যোক্তার বৈশিষ্ট্য? নিচের কোনটি উদ্যোক্তার বৈশিষ্ট্য যিনি আমার উদ্যোক্তা হন তিনি আসলে একটা পরিমিত ঝুঁকি গ্রহণ করতে পারেন, বা তিনি আসলে একটা
পরিমিত পর্যায়ে ঝুঁকি গ্রহণ করেন। একটা দেখো, তুমি একজন ব্যবসায়ী হলে তোমাকে ঝুঁকি গ্রহণ করতেই হবে। এখন তুমি যদি অনেক বেশি ঝুঁকি নিতে চাও, তোমার সক্ষমতার বাইরে, তোমার আয়ত্তের বাইরে গিয়ে ঝুঁকি নিতে চাও, ওই জিনিসটা খারাপ। তোমাকে ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি না নিয়ে তো তুমি ব্যবসায় করতে পারবে না। তাহলে তোমার ঝুঁকিটা নিতে হবে কি, তোমার সক্ষমতা অনুযায়ী তুমি কতটুকু ঝুঁকি নিয়ে সার্ভাইভ করতে পারবা, ওই সমপরিমাণ ঝুঁকিটা তোমাকে নিতে হবে। আচ্ছা, এরপর আসবো 14 নম্বর প্রশ্নে বলা আছে ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা এর ইংরেজি প্রতিশব্দ কি। দেখো, ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনারশিপ বা অন্টারপ্রেনার। তুমি যেটা বলো, সরি, অন্টারপ্রেনারশিপ হবে না, ওই শিপ কথাটা বাদ যাবে। হ্যাঁ, অন্টারপ্রেনার, উত্তর কি হবে? অন্টারপ্রেনার বা ইন্টারপ্রেনার, তুমি যেটা বলো না কেন, উচ্চারণের দিক থেকে আমার কোনো আপত্তি নেই, পরীক্ষার হলে সঠিকটা দাগাইতে পারলেই হবে। 15 নম্বর প্রশ্নে আমরা যাব। জনাবা লিলি চারুকলা বিষয়ে পড়াশোনা করেছেন, পড়াশোনা করে নিজেই একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। তিনি কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? দেখো, তিনি কিন্তু নিঃসন্দেহে একটা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেছেন, তাই না? তার কারণ তিনি যে একটা ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করলেন, এটা কিন্তু তিনি সমাজের মঙ্গল করবেন, সমাজের উন্নয়ন করবেন, সমাজের গরিব দুঃখী পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করবেন, এরকম কোনো উদ্দেশ্যে এটা গঠন করেছেন, এরকম কোনো কিছু আমাদের প্রশ্নে বলা নাই। তাহলে আমরা সাধারণত ধরেই নিচ্ছি যে অন্যান্য ফ্যাশন হাউসগুলো যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, এই ব্যবসাটাও ঠিক একই রকম মুনাফা অর্জনের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 16 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। 16 ও 17 নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়ব। জনাব মিরাজ গবাদি পশু মোটা তাজাকরণের উপর স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে নিজ বাড়িতে গবাদি পশু মোটা তাজা করার খামার শুরু করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার বড় ভাই ঝুঁকির কথা বলে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন, তাই না? একজন ব্যক্তি তিনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে গবাদি পশু পালনের উপরে প্রশিক্ষণ নিয়ে তার বাড়িতে একটা খামার তৈরি করতে চাইছিল। তার বড় ভাই তাকে ঝুঁকির কথা বলে আসলে ওই কাজে তাকে নিরুৎসাহিত করেছে। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, জনাব মিরাজের গবাদি পশুর খামার শুরু করার কাজকে কি বলা যায়? এই যে গবাদি পশুর খামার তিনি শুরু করবেন, নিঃসন্দেহে তিনি এখান থেকে মুনাফা করবেন। যেহেতু মুনাফা অর্জনের ইচ্ছা আছে, তার মানে এখানে আমাদের ঝুঁকিও আছে। তো যেই উদ্যোগের মধ্যে মুনাফা এবং ঝুঁকি থাকে, সেই উদ্যোগকে আমরা বলি হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে ব্যবসায় উদ্যোগ। এর পরের প্রশ্নে আমরা চলে যাব ভাইয়া। এর পরের প্রশ্ন কত নাম্বার দেখি। হ্যাঁ, এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের 17 নাম্বার প্রশ্ন। আচ্ছা, আমাদের 17 নম্বর প্রশ্নে কি বলেছে, বড় ভাইয়ের পরামর্শ না শুনে কাজ এগিয়ে যাওয়া জনাব মিরাজের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে? বড় ভাইয়ের পরামর্শ না মেনে বা পরামর্শ না শুনে এগিয়ে যাওয়া জনাব মিরাজের মধ্যে কোন উদ্যোক্তার গুণটি বহিঃপ্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা। দেখো, এইখানে তুমি বলতে পারো যে এ তো অনেক বেয়াদব, বড় ভাইয়ের কথা শুনে নেই। দেখো, বড় ভাই কিন্তু তাকে এরকম কিছু বলে নাই যে তুই এখন পড়তে বসে, বলছে না আমি পড়তে বসতাম না, বা তারে বলছে যে সন্ধ্যার পরে তুই বাইরে যাইস না, ও বলছে না আমি বাইরে যাব। এইরকম কোনো আদেশ কিন্তু অমান্য করে নাই। তার বড় ভাই তাকে এই পার্টিকুলার কাজের প্রতি নিরুৎসাহিত করেছেন এইটা বলে যে এই কাজ করতে গেলে তোমাকে কিন্তু ঝুঁকির সম্মুখীন হইতে হবে, এই কাজে কিন্তু অনেক বেশি ঝুঁকি থাকে, এই কাজে কিন্তু তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সে ওই চ্যালেঞ্জটা গ্রহণ করছে যে হ্যাঁ, ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে, আমি এমনভাবে পরিশ্রমটা করব, আমি এমনভাবে কাজটা করব যাতে করে আমার ঝুঁকিটা না আসে, বা ঝুঁকিটা আসলেও যেন আমি ঝুঁকিটা মোকাবেলা করতে পারি। তো এই কাজটুকু বৈধ, বা এই কাজটুকু আসলে করলে করাই যায়। তো এই যে সে এই কাজটুকু করলো, এটাকে বলা হয় চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা। যে ঠিক আছে, ঝুঁকি হবে, আমিও দেখে নিব, আমিও এমনভাবে পরিশ্রম করব যাতে করে ঝুঁকি আমার আমার পাশেও না আসতে পারে, এরকম করে আমরা পরিশ্রম করব, তাই না? আচ্ছা, এরপর দেখো 18 নম্বর প্রশ্নে বলেছে যে কোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন, আমরা যদি কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আমাদের ইচ্ছা, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আমাদের কর্মপ্রচেষ্টা, আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের পরিশ্রম। 1 2 3, তাহলে উত্তর কি?
উত্তর হচ্ছে ঘ 4 নাম্বারটা, তাই না? আচ্ছা, চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 19 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে নাফিসা প্লাস্টিক বোতল দিয়ে চমৎকার শোপিস তৈরি করেন, তার কাজকে কি বলা যায়? দেখো, প্লাস্টিকের বোতল দিয়ে সে কি করেন? শোপিস তৈরি করেন, তাই না? এই যে প্লাস্টিকের বোতল দিয়ে তিনি শোপিস তৈরি করেন, তার এই কাজটাকে আমরা বলতে পারি একটা উদ্যোগ। তার কারণ কি? এখানে তো সে বলে নাই যে তিনি এই শোপিস তৈরি করে এটা বাজারে বিক্রি করেন বা শোপিস তৈরি করে তার বাজারে বিক্রি করার ইচ্ছা রয়েছে। মানে এই লাইনটুকু পড়ে আসলে আমরা এটা বুঝতে পারি না যে এখানে কি তার মুনাফা অর্জনের ইচ্ছা আছে কিনা। এখন তুমি বলতে পারো ভাই শোপিস তাহলে সে কেন তৈরি করে? আমিও তো কাগজ দিয়ে নৌকা বানাই, আমার কাগজ দিয়ে নৌকা বানাইতে ভালো লাগে, তার মানে কি আমি নৌকা বিক্রি করতে চাই বা এই নৌকা বানানোর পেছনে কি আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আছে? এটা তো প্রকাশ পাচ্ছে না, তাই না? তো যেহেতু এখানে তার মুনাফা অর্জন বা ওইটাকে কি বলা হচ্ছে যে মুনাফা অর্জন বা ঝুঁকির কোনো কিছু আমরা দেখতে পারছি না বা বুঝতে পারছি না, তার মানে আমরা এটা ধরেই নিচ্ছি যে এটা শুধুমাত্র একটা উদ্যোগ, তাই না? আচ্ছা, ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কোন কোম্পানির, কোন কোন দেশের? দেখো, আমাদের বইতে এরকম হুবহু একটা লাইন লেখা আছে, আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, এরকম লাইনে একটা কথা লেখা আছে। এটা হচ্ছে তোমার বইটা তো শুরু হয়েছে হচ্ছে বাম পাশের পৃষ্ঠা থেকে, তুমি এই লাইনটা পাবা বইয়ের ডান পৃষ্ঠার নিচের দিকে পাবা, নিচের একদম নিচের কালাম, ওই যে আমিনুলের কাহিনী আছে দেখবা, একটা কাহিনীর নিচের দিকে দেখবা এই জাপানের কোম্পানি, আমেরিকার কোম্পানি, এগুলো দেওয়া আছে। তাহলে আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা দেশ কোনটা? সেটা হচ্ছে আমেরিকা। পৃথিবীর বিখ্যাত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটসুশিতা কোন দেশের সংগঠন? এটা হচ্ছে কি একটা জাপানের সংগঠন, তাই না? একটা জাপানের একটা ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 21-এর পরে। হ্যাঁ, 21-এর পরে এই 22 কই? 22 নিচে। ও আচ্ছা, আমাদের 21-এর পরে এই টাইপই শেষ হয়ে গেছে। ওকে, ভালো কথা, টাইপ শেষ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালো। দেখো, আমরা কিন্তু খুব সুন্দর করে টাইপ 1টা ব্যাখ্যা করেছি। কিছু কিছু প্রশ্ন ছিল জ্ঞানমূলক, অর্থাৎ একদম মুখস্থ বিদ্যা, ওইখানে হয়তো বা খুব একটা ব্যাখ্যা করার সুযোগ ছিল না। যেমন এই যে কিছুক্ষণ আগে যে আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, তো এই ফোর্ড কোম্পানিটা কোন দেশের? আমেরিকার। এখানে আসলে চাইলেও আমি অনেক বেশি ব্যাখ্যা করতে পারতাম না, তবে যেই যে সকল প্রশ্নে ব্যাখ্যা করার সুযোগ ছিল আমি সর্বোচ্চ ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরপরে বাকিটা তোমরা ভালো বুঝবা যে ক্লাসটা করে তোমাদের কাছে কেমন মনে হইলো বা কেমন লাগলো। আমরা আমাদের এই পুরো এমসিকিউ বইতে চেষ্টা করছি তোমাদেরকে এই এমসিকিউগুলো কত সহজে বোঝানো যায়। আমরা এতদিন ধরে এমসিকিউ পড়েছি, বই থেকে মুখস্থের মতো এমসিকিউ পড়েছি। আমরা চাইতেছি এমসিকিউটাকে তোমাদেরকে রিয়েলাইজ করিয়ে তারপরে তোমাদেরকে পড়ানো, যাতে করে এই জিনিসটা আসলে তুমি কখনো না ভুলো, বা এই এমসিকিউর পেছনের টপিকটা কি ওই টপিকটা সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে এমসিকিউর উত্তরটা কিন্তু তুমি নিজে নিজেই উত্তর করতে পারবা। আবার যখন আমরা পুরো টপিকটা আলোচনা করে দিচ্ছি, হয়তো বা ওই টপিক থেকে আমি একটা নির্দিষ্ট প্রশ্ন বইতে দিয়ে রেখেছি, বাট বই থেকে হয়তো বা অন্য বোর্ডে হয়তো বা অন্য কোনো একটা প্রশ্ন আসতে পারে, বাট টপিকটা যদি আমাদের জানা থাকে, টপিকটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আমাদের ওই প্রশ্নটাও উত্তর করতে কোনো অসুবিধা হবে না। এই জন্য তোমরা বইটা নেওয়ার পরে বই থেকে তো এমসিকিউ পড়বাই, পাশাপাশি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে সবাই করবা। এতে করে কি হবে? তোমার এই বইয়ের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে যেমন একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে, এর পাশাপাশি এই পুরো বই সম্পর্কে, মানে তোমার ব্যবসা উদ্যোগ বই সম্পর্কেও একটা পূর্ণাঙ্গ ধারণা হবে। এতে করে বোর্ড পরীক্ষায় যদি কিছু অচেনা অপরিচিত প্রশ্ন চলেও আসে, সেটারও কিন্তু তুমি খুব সাবলীলভাবেই উত্তর করতে পারবা। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।